নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে আজকে যে ক্যাপশন আপনাদের কাছে দিয়েছি আর কি, ইউনূসের কাঁধে বসে গেছে রাজাকার। কেন, কিভাবে বলছি? সত্যি রাজাকারের দেশ হয়ে উঠছে কি বাংলাদেশ? মেনে নেবে বাংলাদেশের আপামর জনতা, সংখ্যাগরিষ্ঠ জনতার কথা আমি বলছি। আমি বলছি না যে চিরকালই ৭১-৭২-এর আগেও অনেক রাজাকার ছিল, তারপরেও থেকেছে, তাদের সংখ্যাও বেড়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কি তারা? কিন্তু এই মুহূর্তে সংখ্যালঘিষ্ঠ যারা অনির্বাচিত তারা শাসন করছে, যে কারণে সমস্যাটা এত তীব্র। আর এই রাজাকারদের মূল যে চালিকা শক্তি, অক্সিজেন, তারা হচ্ছে আল বাদার। এটিএম আজহারকে মুক্তি দেওয়ার পর সে ছিল একজন স্বীকৃত আল বাদার, যার বুড়ি বুড়ি কেস এবং মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত। অনেকেই রয়েছেন এই বাংলায় যারা দেখছেন, ঠিক অনেক শুনেছেন আল শামস, আল বাদর, রাজাকার। রাজাকার শব্দটা ভারতেও খুব পরিচিত, তার কারণ এই হায়দ্রাবাদে নিজাম শাহীকে উৎখাত করার জন্য যখন ভারতীয় সেনাবাহিনী, কারণ নিজাম শাহী চেয়েছিলেন কোথায়, হায়দ্রাবাদ পাকিস্তানে যুক্ত হতে চেয়েছিলেন, সেই সময় ভারতীয় সেনাবাহিনী তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন এই এশিয়া মহাদেশে, এবং তখন একটা রাজাকার বাহিনী সেখানেও ছিল। কিন্তু এই রাজাকারের মধ্যে আলবদর কারা? এই আলবদরটা বিশেষভাবে বাংলাদেশের অনেকেই জানেন, যারা রাজাকার তারা তো জানেনি, আলবদর তাদের কাছে প্রিয়। আর যারা তার বিরোধিতা করেছেন এবং সামনে দাঁড়িয়েছিলেন তাদের বেনেটের সামনে, তারা তো জানেনি। কিন্তু বাদবাকি যারা রয়েছেন অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট প্রতিবেদন প্রথমে নিচ্ছি। 22শে এপ্রিল 1971 ময়মনসিংহের জামালপুরে তৈরি হয় আল বাদার গোষ্ঠী। মোহাম্মদ আশরাফ হোসেন ছিল এর নেতা। কি কাজ ছিল এদের? জেনারেল নিয়াজির মদতে শুরু হয় আল বাদার গোষ্ঠী। পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী এরা। মুক্তিযোদ্ধা, বাঙালি হত্যা, নারী ধর্ষণ, একাধিক অভিযোগ আল বাদারের বিরুদ্ধে। শিক্ষিত মানুষের তালিকা তৈরি করে এরা খুন খারাপি চালায়। বুদ্ধিজীবীদের অপহরণ করে লাগাতার খুন খারাপে আল বাদারের দৌলতে। মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে শেষের দিকে বহু হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় আল বাদার বাহিনীকে। আল বাদার বাহিনী পুরো সময় ধরে তাদের কাজকর্ম চালালেও মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দুদিন আগে বাংলাদেশে বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে। মুক্তিযুদ্ধের পর আল বাদার বাহিনীর অনেকেই পালিয়ে যায় পাকিস্তানে। শুধু আল বাদারই নয়, তৈরি হয় রাজাকার বাহিনী ও আল শামসের গোষ্ঠী। 1947 সালে হায়দ্রাবাদের নিজাম তৈরি করেন রাজাকার বাহিনী। ভারতের অংশ না হওয়ার চেষ্টায় রাজাকার বাহিনী তৈরি করেন তৎকালীন নিজাম। তার অনুপ্রেরণায় 71 সালে জামাতের মদতে পাক সেনা তৈরি করে রাজাকার বাহিনী। 1971 সালের মে মাসে খুলনার আনসার ক্যাম্পে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠা হয়। এছাড়াও মতিউর রহমানের মতো অনেকে মিলে আল শামসের গোষ্ঠী তৈরি করে ফেলে পাক সেনার সহযোগিতায়। আজহারুলের মতো নেতারা এই সব গোষ্ঠীতে ঘুরে বেরিয়ে খুন ধর্ষণ চালিয়ে গিয়েছে অকাতরে। আল বাদারের আজহারুলকে মুক্তি দিল বাংলাদেশ। ইতিহাসের প্রতি, পূর্বপুরুষের রক্তের প্রতি কতটা অবজ্ঞা থাকলে এই কাজ করা যায় তা ভেবে লজ্জিত বাংলাদেশের শিক্ষিত মানুষ। প্রতিবাদে দেশ জুড়ে উঠছে স্লোগান, আতে আজহার, তুই রাজাকার, তুই রাজাকার। ব্যুরো রিপোর্ট, আপ্লাস নিউজ। প্রাথমিক দ্বন্দ্ব, দ্বিধা, জড়তা কাটিয়ে হয়তোবা এবার রাজপথ ক্রমশ সরগরম হয়ে উঠবে বাংলাদেশে। তার কারণ হচ্ছে এখন সম্মুখ সমরে দুই পক্ষ দাঁড়িয়ে গেছে।
একদিকে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে বহন করা যে প্রজন্ম পরবর্তী যে প্রজন্ম, একদিকে যেমন তারা রয়েছে, বাংলাদেশ যাদের কাছে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃত, একদিকে সেই পন্থী, আরেকদিকে হচ্ছে রাজাকার তারা। এখন এই পাকিস্তান দ্বিজাতি তত্ত্বর ভিত্তিতে যে দেশ, সেই সময়টাকে পেরিয়ে এসে কোথাও হচ্ছে ইতিহাসের সেই অন্ধকারময় পর্বগুলো হয়তো অনেক সময় ছবল মারতে চাইছে, কিন্তু আলোর শক্তি তো অনেক বেশি। তাই আলোর শক্তির সন্ধান বাংলাদেশে হয়তো নতুনভাবে শুরু হবে। যে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বুদ্ধিজীবীদের এক গৌরবান্বিত ভূমিকা ছিল, যা এই উপমহাদেশে বুদ্ধিজীবীদের ভূমিকা ঠিক কী হওয়া উচিত তার সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছিল। হ্যাঁ, আমি বলছি পূর্ব পাকিস্তানের সময়কার বাঙালি বুদ্ধিজীবীদের কথা বলছি। এবং পরবর্তী অধ্যায়গুলোতে হয়তো ক্ষমতার মোহ বা লোভ অনেক কিছু গ্রাস করে ফেলে, অনেক সময় শক্তিকে নিঃশেষিত করে দেয়, কিন্তু পুরোটা পেরে ওঠে না। এমনই মুক্তিযুদ্ধের স্পিরিট থাকে এবং যা বহমান হয়ে থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শ্রীলঙ্কার জনতা বিমুক্তি, পেরামুরা থেকে শুরু করে এই বাংলা তখন রাজনীতি তখন অত্যন্ত গরম উত্তাল হয়ে উঠেছিল। এবং তার সাথে সাথে যদি আমরা দেখি ল্যাটিন আমেরিকাতে যে মুক্তি সংগ্রামগুলো চলছিল সেই সময় চলমান, সামরিক জুন্টার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তি সংগ্রাম তাদেরকেও আকৃষ্ট করেছিল। এলভিস প্রিসলের মতো গায়ক গান রচনা করেছিলেন, এমনকি যারা বিটলস, বিশ্বের সবচেয়ে সর্বকালের জনপ্রিয়তম যে গ্রুপ, তারা বাংলাদেশ, রোড টু বাংলাদেশ বলে তাদের যে বিখ্যাত গান, এগুলো হয়েছিল, গোটা পৃথিবী সাক্ষী থেকেছে। সেইখানে আজকে দাঁড়িয়ে 9 মাসে 10 বার বিদেশ ভ্রমণকারী, সফরকারী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, প্রথমে তো তিনি একটা বিরাট চাপ একবার বলেছিলেন যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না। তারপরে এই এটিএম আজাহারের মুক্তির ঠিক আগে সমস্ত ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, যাতে এটি মানে আজাহারকে বার করে নিয়ে আসতে কোনো অসুবিধা বা বেগ পেতে না হয়। হয়তোবা বেগ এমনিও পাওয়া হতো না, তার কারণ এই মুহূর্তে ছত্রভঙ্গ অবস্থার মধ্যে রয়েছে আওয়ামী লীগ। কিন্তু মুক্তিযুদ্ধের স্পিরিট কি ছত্রভঙ্গ হয়েছে? সেটা তো বাংলাদেশের শিরায় শিরায় কোষে কোষে প্রবাহিত হওয়ারই কথা। তাহলে এরকম করার দুঃসাহস বা এই ধরনের বিষয় আসছে কিভাবে? এর উত্তর নিশ্চয়ই খুঁজবে অনাগত কাল বা যারা রয়েছেন আজকের প্রজন্ম নিশ্চয়ই খুঁজবেন। কিন্তু এরপরের টার্গেটটা যে বিএনপি হবে সেটা বিএনপি আগেই বুঝে গেছিল। গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বিজেপির, এমনকি রুহুল রিজভির মতো নেতা, তিনিও বুঝতে পেরেছিলেন, যিনি একজন এই ভারত বিদ্বেষী আন্দোলনে যিনি প্রথম দেশলাইয়ের কাঠিটা জ্বালিয়ে দিতে পেরেছিলেন রাজপথে, সেই রুহুল রিজভি পর্যন্ত বলেছিলেন আওয়ামী লীগের পর তো টার্গেট বিএনপি, আর সেটাই ঘটেছে, সেটাই ঘটতে চলেছে। এবং ঠোঁট ফুলিয়ে মানে শিশুর মতো যেরকম বলেন আর কি ডক্টর ইউনূস, যে একটা দলই আছে শুধু ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে, বাকিরা কেউ চাইছে না। বাকিরা চাইবে কি? বাকি যেসব ছোট ছোট দল আছে, বড় একটা দল নিষিদ্ধ, তারপরে তার বিরুদ্ধে এখন অভিমান করতে পারছে না, তার কারণ আওয়ামী বিরোধী যে 5ই আগস্টের ঘটনা, সেখানে শীর্ষস্থানে তো বিএনপি ছিল, জামাতও ছিল, বিএনপিও ছিল, কারণ বিএনপিকে না পেলে জামাত আবার শক্তি পায় না। সুতরাং বিএনপি ছিল না, ছাত্রদল ছিল না, কি করে? তাই জন্য ঠোঁট ফুলিয়ে অভিমান আছে। আর বাদ বাকি যেসব ছোট ছোট দল, ওই জাতীয় পার্টি হবার পর, ওই জাতীয় নাগরিক পার্টি হবার পর, তারা সেই সব ছোট দলগুলো যারা ক্যাডার ছিল, অনেক আন্দোলন করেছিল 5ই আগস্ট বা জুলাই মাসে, তারা দল বেঁধে ঝাঁকে ঝাঁকে চলে গেছে যদি একটা পথ পাওয়া যায়, না হলে তো একেবারে সমস্ত লস। ফলে সেই সব দলগুলোর আর অস্তিত্ব নেই, একদম ফাঁকা ময়দান। সেই ময়দানে কাবাব মে হাড্ডি হচ্ছে, যেটুকুনি হচ্ছে এখন বিএনপি। সেই বিএনপির উদ্দেশ্যে কি বলছেন ইউনূস, আপনারা অনেকে শুনেছেন, তাও আরেকবার আপনাদেরকে শোনাবো। The interim government's task is to do the reforms, institutional reforms, policy reforms, judicial reforms. Does everything become part into this
period of 16 years where everything went wrong. They are the perpetrators, participators, and so on. So we want to design new institutions, new policies, so that this thing cannot be repeated. So reform is one agenda for us. Next one is trial the people who are perpetrators of all crimes that was committed. So we have an international tribunal to try all the criminals. So this is number 2. Number 3 is election, annual election. So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June. সাউন্ড একটু হলোড আছে, যে কারণে হয়তো অনেকের কাছে পরিষ্কার ইংরেজিতে বলেছেন। ডক্টর ইউনূস ভালো ইংরেজি বলেন, বিরাট, তার তো এমনি নোবেল লরিয়েট, ইংরেজিটা ভালো বলেন, এবং তার বুৎপত্তি এখন এই মুহূর্তে তিনি জাপানে গেছেন, সেখানেও তার একটা পুরস্কার পাওয়ার কথা আছে। আমার মনে হয় বিশ্বে পুরস্কার প্রাপকের যে রেকর্ড আছে, যার আছে আর কি, যেমন অলিম্পিকে মাইকেল ফেলপসের একটা রেকর্ড আছে, প্রায় 9টার মতো সোনা আছে মাইকেল ফেলপস, বিখ্যাত সুইমিংয়ে। উনি তো আর অলিম্পিকের ক্রীড়াবিদ নন, কিন্তু অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় উনি ওয়ার্ল্ড রেকর্ড করে রাখবেন আর কি পুরস্কার পাওয়াতে, ডক্টর ইউনূস। তার মধ্যে যে কথাটা ছিল, সব দল নয়, বাংলাদেশের ডিসেম্বরের নির্বাচন চাইছে একটি দল, আওয়ামী লীগ নির্বাচনই চায়নি, কারণ আওয়ামী লীগ তো নির্বাচনের মাধ্যমে এসছে, এবং আওয়ামী লীগের হাসিনা তো পদত্যাগপত্রও দেননি, তাকে নিষিদ্ধ করা হয়েছে। আর বাকি দলের অবস্থা বললাম, তাহলে একটি দলই বাকি থাকে, সেটা উনি বিএনপির কথা বলছেন। এবং এটা ঠিক কথা যে বিএনপি বারবার দ্রুত নির্বাচন চেয়েছে এবং যাবতীয় সংসদ তৈরি করে বিএনপি অন্তত এই ক্ষেত্রে সে কিন্তু দৃঢ়তা দেখিয়ে যাচ্ছে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। এমনকি একটি ভিডিও বার্তা, শেষ ভিডিও বার্তা যেটা আমি শুনেছি, সেখানে তারেক রহমান তিনিও বলেছেন যে দ্রুত নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। এবং বিএনপির অন্যান্য নেতারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, বিএনপি কিন্তু রাস্তায় নামলে খুব অবস্থা খারাপ হবে ইউনূসের, এটা হয়তো ডক্টর ইউনূসও জানেন। যাই হোক, এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, তার মধ্যে গোটা বাংলাদেশে এখন সরগরম পরিস্থিতি, একেবারে যুযুধান পক্ষ। একদিকে হচ্ছে রাজাকার ভাবধারার যে মানুষ, বেশিরভাগ জামাত বা হচ্ছে যারা রয়েছেন অন্যান্য যে ইসলামিক ঐক্য জোট বা বিভিন্ন দল তার মধ্যে রয়েছে, অন্যদিকে রয়েছে মুক্তিযুদ্ধের স্পিরিট। বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়ে তার স্টেটমেন্ট রয়েছে, যদিও এটিএম আজহারুল্লাহ নিয়ে তাদের কোনো স্টেটমেন্ট নেই, কারণ নির্বাচনে তারা সহযোগী দল। সুতরাং এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশে রয়েছে। এই পরিস্থিতির কী দিকে যাচ্ছে আমরা আজও সেই বিশ্লেষণে থাকব। রয়েছেন শুরুর দিন থেকে যিনি বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বলেছেন, এবং প্রথম বলছে যে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে, পরিস্থিতি সেই দিকে ইঙ্গিত করছে বহু আগে এই বক্তব্য। আজকের বাংলাদেশ কিন্তু ওরকমই একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হয়ে রয়েছে। তবে গৃহযুদ্ধ বলতে সাম্প্রতিক সময় যে ছবি সিরিয়া বা ওই রকম হয়তো এখনও নয় বা পরিস্থিতি নেই, কিন্তু পরিস্থিতি ওইদিকে যেতেও পারে। অধ্যাপক দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন আমাদের সঙ্গে তরুণ আরও একজন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের, অধ্যাপক দেবতনু মাঝি, আমি তাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এবং রয়েছেন উত্তরবঙ্গ থেকে আরও একজন রাজনৈতিক বিশ্লেষক গৌতম দত্ত। গৌতমবাবু, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস বাবু, শেষমেশ সমাপতন এই জায়গায় 2013 সালে একটা মুভমেন্ট হয়েছিল। কাদের মোল্লা, যিনি একজন স্টার রাজাকার, বিখ্যাত রাজাকার, তার প্রচুর অভিযোগ, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কেন মৃত্যুদণ্ড নয়, কেন ফাঁসি নয়, সেই জন্যে শাহবাগ উত্তাল হয়ে উঠেছিল, ঢাকার শাহবাগ। এবং সেই শাহবাগের উত্তাল ঢেউ আছড়ে পড়েছিল আমাদের দেশেও, এই নিয়ে একটা মানে প্রচুর চর্চা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়েছিল। তারপর শাহবাগের পর শেখ হাসিনা আসেন এবং তারপর মানে আবারও নির্বাচন হয়। বাংলাদেশে পদ্মার মধ্যে অনেক জল বয়ে গেছে, কিন্তু আজহারুলের ক্ষেত্রে তিনি বেরিয়ে এসে বলছেন আমি মুক্ত, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক।
তাহলে ধরে নেব যে শাহবাগের পতন ঘটল এবং সেখানে রাজাকার বাহিনী জয়লাভ করলো, এটাকে কি বলা যায়? এবং সেই তাই যদি হয় তাহলে বাংলাদেশ কোন পথে? একদমই তাই, আপনি যেটা বলেছেন একদম 100% কারেক্ট। আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে যে ইসলামিক ওয়ার্ল্ড 54টা মুসলমান দেশ আছে এবং ইসলামিক সমাজ, মুসলমান সমাজ, তাদের পলিটিক্যাল বিহেভিয়ার, রাষ্ট্রবিজ্ঞানে ইসলামিক সমাজ, ইসলামিক দেশ, মুসলিমদের পলিটিক্যাল বিহেভিয়ারের যে স্টাডি করার কথা আলাদাভাবে স্টাডি হয় না। কেন হয় না? আই ডু নট নো। ক্লাস, কাস্ট, বিভিন্ন রকমের রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ সব কিছু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ প্যারাডাইমের মধ্যে রাখি, বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বেঙ্গলি কালচার, এটসেট্রা এটসেট্রা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই প্যারাডাইমের মধ্যে রাখি। কিন্তু আলটিমেটলি যেটা প্রমাণ হচ্ছে, বাংলাদেশও ইসলামিক পলিটিক্যাল বিহেভিয়ারের মধ্যে তার স্টাডি হওয়া উচিত। ইসলামিক পলিটিক্যাল বিহেভিয়ার আপনাকে বলছি আমরা সবসময় দেখেছি, যখন পাকিস্তান তৈরি হওয়ার জন্য ভারতবর্ষে যখন আন্দোলন হয়, তখন ইসলামিক ফোর্সেসরা, ইসলামী যারা ছিল, যারা ইকবালকে ফলো করত, ইকবালের অনেক কমিউনাল কবিতা আছে, শিকওয়াতেও বলছে ইসলামের জন্য তলোয়ার কে তুলেছে, ভারতের মুসলমানরা তুলেছে, কাফিরদের গলা কে কেটেছে, ভারতের মুসলমানরা কেটেছে, এরকম শিকওয়ার পুরো একটা গজল আছে ওর ইকবালের। ইকবাল ভীষণ কমিউনাল ছিল সেই অর্থে। তো ইকবালের মতো লোককে লিডার করেনি, তখন মুসলিম লিডার করলো কাকে? মুসলিম লীগ কাকে লিডার করলো? জিন্নাহ, যে মদ খেত, যে শুয়োরের মাংস খেত, যে পুরনো কংগ্রেসই ছিল। অর্থাৎ ইসলামিক পলিটিক্যাল বিহেভিয়ারের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে যারা ইসলামিক ফোর্সেস, ইসলামিস্ট, তারা সবসময় অ্যাকসেপ্টেবল ফেস একটা সামনে রাখবে। তারা সবসময় আমরা একটা ফেস সামনে রাখবে যার পেছন থেকে তারা ইসলামিক এজেন্ডাটাকে পুশ করবে। মোহাম্মদ ইউনুস আজকের দিনে 2025-এর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। 1930, 1935, 1940-এর দশকে জিন্নাহ যেই রাজনীতি ভারতবর্ষে করেছে, আজকে মোহাম্মদ ইউনুস একই রাজনীতি করছে। মোহাম্মদ আলী জিন্নাহর পেছনে ভারতবর্ষের সমস্ত ইসলামিক ফোর্সেস, যতগুলো জিহাদি ফোর্সেস হতে পারে, খিলাফত আন্দোলনের যারা যারা রাইট করেছিল, যারা হিন্দু মেরেছিল, যত রিগ্রেসিভ ফোর্স ভারতবর্ষে ছিল, সব জিন্নাহর পেছনে কম্বাইন হয়েছিল। এবং আমরা গ্রেট ক্যালকাটা ক্লিনিক খুব আলোচনা করি এখানে কলকাতায়। তখন সুহরাওয়ার্দী যে প্রিমিয়ার ছিলেন, সুহরাওয়ার্দী যে প্রাইম মিনিস্টার, বা তখন চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার বেঙ্গলের ছিলেন, উনি সম্ভ্রান্ত পরিবারের বিরাট বড় একটা মুসলিম পরিবারের ব্যক্তি ছিলেন। ওনার ফ্যামিলি খুব এডুকেটেড ফ্যামিলি ছিল, প্রচন্ড এডুকেটেড ফ্যামিলি ছিল, একাডেমিশিয়ান ছিল। সুহরাওয়ার্দীর ফ্যামিলি প্রত্যেকজন একাডেমিশিয়ান ছিল, বড় বড় স্কলার ছিল। তো তার লিডারশিপে কি করে এখানে এত বড় জিহাদ হয় বেঙ্গলে? গ্রেট ক্যালকাটা ক্লিনিক 46-এ 3000 হিন্দু মেরে দেওয়া হয়েছিল একদিনে। তখন তো সুহরাওয়ার্দী তো বড় স্কলার, ও তো শাহবাগের মতন বড় তিনি মুক্তমনা, উনি সেই সময়কার মুক্তমনা সুহরাওয়ার্দী। তার লিডারশিপে কি করে হয় এটা? অর্থাৎ ইসলামিক পলিটিক্যাল বিহেভিয়ার আমাদের বুঝতে ভুল হয়। ইসলামিক এজেন্ডা সবসময় পুশ হবে, এবং এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে ইংরেজরা যেই তাদের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি যেটা ছিল ফর সাউথ এশিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য ব্রিটেন হচ্ছে গডফাদার। ইংরেজরা যেরকমভাবে সাজিয়ে গেছে সেইভাবে মোটামুটি চলছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, এইভাবে চলছে। তো ইংরেজদের যে পলিটিক্স ছিল এখানে, সুয়েজ ক্যানালের পূর্ব দিকটা ইন্ডিয়া সেন্ট্রিক, সুয়েজ ক্যানালের পশ্চিম দিকটা লন্ডন সেন্ট্রিক। লন্ডন থেকে বিচার হতো সুয়েজ ক্যানালের পশ্চিম দিকটা ইজিপ্ট অব্দি। ইজিপ্ট ক্রস করলেই কলকাতা রাজধানী ছিল, কলকাতা থেকে সিঙ্গাপুর, হংকং হয়ে সমস্ত ব্রিটিশ এম্পায়ার এখান থেকে রুল হতো ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়া ইজ সেন্টার ফর ইস্ট অফ সুয়েজ ক্যানাল। ওই একই জিও পলিটিক্স ধরেছে আমেরিকা। ইউএসএ হ্যাজ ইনহেরিটেড দ্য কলোনিয়াল লেগেসি অফ গ্রেট ব্রিটেন। এত জনমতের পরিষ্কার। ইউএসএ স্ট্র্যাটেজি সেই জন্য ওটাই যেটা ব্রিটেনের ছিল। আমরা ব্রিটেনের পলিসি দেখি কি ছিল। 1918 সালে ইংরেজ টার্কির সুলতানকে হারিয়ে দিল, অটোমান টার্ককে, প্রথম বিশ্বযুদ্ধের পরে। কামাল আটাতুর্ক রেভলিউশন করলো, টার্কি মডার্ন স্টেট হয়ে গেল। অটোমান সুলতানদের, টার্কির সুলতান যে রিগ্রেসিভ ফোর্স ছিল, ক্যালিফেট ছিল, ইসলামিস্ট ছিল, তাকে ইংরেজরা ওখানে হারালো প্রথম বিশ্বযুদ্ধে। নতুন টার্কি তৈরি হলো। সেই একই ইংরেজ ভারতবর্ষে যখন ওই টার্কির সুলতানের ফেভারে ভারতবর্ষে যখন মোহাম্মদ আলী, শওকত আলী যখন এখানে ক্যালিফেট আন্দোলন শুরু করলো, যেটাকে গান্ধী সমর্থন করলো, যে টার্কির খলিফাকে, সুলতানকে ফিরিয়ে আনতে হবে, এই আন্দোলন ভারতে শুরু হলো। তখন ইংরেজ ভারতের শাসক, ভারতে খিলাফত আন্দোলনকে দাবানোর জন্য, বন্ধ করার জন্য, নিষিদ্ধ করার জন্য ইংরেজ কি করেছিল ইন্ডিয়াতে? কিচ্ছু করেনি।
টার্কির সুলতানকে সরিয়েছে, কিন্তু এখানে টার্কির সুলতানের ফেভারের আন্দোলন হতে দিয়েছে। এবং গান্ধী, ইংরেজরা নিজেরাই বলেছে আওয়ার ম্যান, গান্ধী ইংরেজদের ম্যান, সেই গান্ধী খিলাফতকে সমর্থন করেছে, করে এখানে খিলাফত আন্দোলন, এত বড় খিলাফত আন্দোলন গড়ে উঠলো কংগ্রেসের সমর্থনে, ইংরেজের সমর্থনে। যে সুলতানকে সরিয়ে দিল টার্কি থেকে, সেই সুলতানের ফেভারে ইন্ডিয়াতে আন্দোলন ইংরেজরাই প্রকারান্তরে তৈরি করে দিল। ডাবল ফেসড পলিসি অফ ব্রিটিশ অ্যান্ড ডাবল ফেসড পলিসি অফ দ্য আমেরিকানস নাও। আমেরিকান ডিপ স্টেট, তার কর্মকর্তারা হচ্ছে ক্লিন্টনের পর থেকে ডিপ স্টেট কার্যকরী। ক্লিন্টনের পর থেকে পুরো লেফট লিবারাল কাবাল যেটা আছে আমেরিকার, যতগুলো কমিউনিস্ট আছে আমেরিকায়, তারা হচ্ছে ডিপ স্টেট আমেরিকা আজকের দিনে। ক্লিন্টন, ওবামা, তারপরে এখন কামালা হ্যারিস, ডেমোক্রেট পার্টি, ডিপ স্টেট একটা জগা খিচুড়ি। এই ডিপ স্টেটের লোক হচ্ছে মোহাম্মদ ইউনুস। ক্লিন্টন প্রথম রেজিম চেঞ্জ, ক্লিন্টনের পর থেকে আমেরিকা বারবার রেজিম চেঞ্জ করেছে। প্রথম রেজিম চেঞ্জ হচ্ছে যুগোস্লাভিয়া। কোল্ড ওয়ারের পরে একটা কমিউনিস্ট দেশ, চায়নাকে বাদ দিলাম, ইউরোপে একটা কমিউনিস্ট দেশ যে দাঁড়িয়েছিল, যে ভাঙেনি, যুগোস্লাভিয়া। নাটো বম্বিং করেছে যুগোস্লাভিয়া, নাটো দিয়ে বম্বিং করিয়েছে, কোনো ইউএন রেজলিউশন নেই, কিচ্ছু নেই। আমেরিকা, বিল ক্লিন্টন এককভাবে নাটোর রেজলিউশন করে, নাটো যে ইউরোপকে বাঁচানোর জন্য নাটো, ইউরোপের উপরে বোম মেরেছে নাটো, ইউগোস্লাভিয়ার উপরে করে মুসলিম স্টেট বানিয়েছে বসনিয়া হার্জেগোভিনা। সার্ব আর ক্রোয়েটদের হত্যা করে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে ইউগোস্লাভিয়াতে, করে বসনিয়া হার্জেগোভিনা দুটো মুসলিম স্টেট বানিয়েছে। আজকে আফগানিস্তানের তালিবান আমেরিকার তৈরি, আগে মুজাহিদিন তৈরি করেছে, পরে তখন নিজে যখন বসেছিল তখন কিছুই করেনি, হঠাৎ করে পালিয়ে গেল তালিবান। আজকে মনসি পাটানি তালিবান বসে রয়েছে আফগানিস্তানে। সাদ্দাম হুসেনকে মেরে ওখানে আইসিস, ইসলামিক স্টেট কোথা থেকে এসছে? আমেরিকা রেজিম চেঞ্জ যখন করলো, আমেরিকা সাদ্দাম হুসেন রেজিম চেঞ্জ করলো, ইরাকে আইসিস চলে আসলো। আমেরিকা লিবিয়াতে রেজিম চেঞ্জ করলো, গাদাফি, ওখানে ইসলামিক ফোর্সেস চলে আসলো, জিহাদিরা চলে আসলো। এখানে রেজিম চেঞ্জ করছে আজকে ডিপ স্টেট। আমেরিকা বাংলাদেশের রেজিম চেঞ্জ করছে ইউনুসকে বসিয়ে রেখে। এখানে জিহাদি তালিবানি শক্তিরা ক্ষমতায় আসতে বাধ্য। আর যখন আসবে, যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে আসবে, বাংলাদেশে বিরাট বড় রক্তগঙ্গা বইবে। ইরাক, সিরিয়া, ইজিপ্ট, লিবিয়া এদের মতন, আফগানিস্তান এর মতন হতে চলেছে, অবশ্যম্ভাবী হতে চলেছে। কেননা যেই ফোর্সেস বাংলাদেশের সেনাবাহিনী কি এটাকে রুখতে পারবে না? তাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী একদম পুরোপুরি মাজা ভেঙেছে। কেন আমি আপনাকে বলছি, যে কোনো সেনাবাহিনীর দুটো মেন স্তর থাকে। একটা অফিসার কাডার, সেটা ইংলিশে কথা বলে, তারা অফিসার মেসে যায়, তারা ছুরি কাটা দিয়ে খাবার খায়, তারা একটা কাডার হয়। আর তার নিচে হয় সিপাহী, সোলজার্স, অর্ডিনারি সোলজার, জেসিও, এনসিও, আদার র্যাঙ্কস, ওআরস, আদার র্যাঙ্কস। আর একটা হচ্ছে কমিশনড অফিসার। অফিসার র্যাঙ্ক এখনো ভারতপন্থী। কেন? কারণ বাংলাদেশের অফিসারদের দেহরাদুনে ট্রেনিং হয়, ইন্ডিয়ান আর্মির লেগেসি আছে, সমস্ত জিনিস জানে। কিন্তু নিচে যে যারা সিপাহীগুলো আছে, যারা সোলজার আছে, দে আর অল মেম্বার্স অফ জামাত এন্ড রাজাকার, দে আর অল র্যাডিক্যালাইজড ইসলামিক ফোর্সেস। আর এটা বলতে জানি, এটা শেখ হাসিনার সময় হয়েছে। আজকে বিএনপি কে দুর্বল করতে গিয়ে শেখ হাসিনাই নিজের 15 বছর 20 বছর শাসনে শেখ হাসিনাই জামাতদের শক্তিশালী করেছে বিএনপিকে দুর্বল করার জন্য। আজকে সেটা ওনাকে নিজেকেই গিলে ফেলেছে, জামাত ওনাকেই গিলে ফেলেছে। আর ডিপ স্টেট এখানে কাজ করেছে। লেফট লিবারাল কাবাল সব সময়, ইউরোপ এবং আমেরিকা যারা লেফটিস্ট লিবারাল আছে, তারা সব সময় সাউথ এশিয়াতে, আফ্রিকাতে বোকো হারাম ঠারাম ইসলামিক ফোর্সেসকে কে সাপোর্ট করে? ক্লিন্টনের মতো লোকেরা করে, বিল গেটসের মতো লোকেরা করে। লেফট লিবারাল যারা আছে তারা ইসলামিক ফোর্সেস গুলোকে সমর্থন করে সব জায়গায়। বাংলাদেশেও সেই লেফট লিবারাল কাবাল কাজ করছে, আমেরিকান ডিপ স্টেট, মোহাম্মদ ইউনূস তাদের ফেস। এবং এখানে জিহাদি ফোর্সেস, জামাতি ফোর্সেস ক্ষমতায় আসতে বাধ্য, যদি না, সবচেয়ে বড় কোশ্চেন মার্ক, ভারতবর্ষ যদি এখানে কোনো স্টেপ না নেয়। আমার ব্যক্তিগত মত, আমার খুব দুর্ভাগ্য, কষ্ট লাগে আমার যে ভারতবর্ষ এখন অব্দি কোনো স্টেপ নেয়নি। আমি অনেক সময় ইয়ার্কি করে বন্ধুদের বলি যে পাকিস্তানে সিঁদুর না করে এখানে শাখা পলা করা উচিত ছিল। বাংলাদেশে শাখা পলা করা উচিত ছিল। বাংলাদেশে যদি অগস্ট, সেপ্টেম্বর, গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি বাংলাদেশকে দাবি দেওয়া যেত, সিঁদুরের দরকার হতো না, সত্যি সিঁদুরের দরকার হতো না। ভারতবর্ষের যে কি পলিসি নিচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। কারণ বাংলাদেশ, আমি বুঝতে পারছি যে এই বাংলাদেশ মানে ক্যান্সার হয়ে যাবে পুরো একটা মানে হতাশা। বাংলাদেশের অনেকেই
এইটা বলেন, হয়তো সোচ্চারে তারা বলতে পারছেন না এখন এই অবস্থা থেকে, যেহেতু একটা দুটো দেশের একটা ব্যাপার, পররাষ্ট্র নীতির ব্যাপার। তবে দেবাশিস চৌধুরীর এই জায়গা থেকে একদিকে বাংলাদেশ নিয়ে যে ভয়ঙ্কর যে একটা ছবি আমাদের সামনে ও তুলে ধরলো। আমি রাষ্ট্রবিজ্ঞানের তরুণ অধ্যাপক, এই যে সময়টায় যখন 2013-র উদাহরণ শাহবাগ বা কোথাও, এটা তো একটা পরিস্থিতি ওই দিকে যাবে এরকম একটা টেন্ডেন্সি আছে এবং অনেকটাই কিন্তু সেদিকে তারা এগিয়ে গেছে। তাহলে স্বাভাবিক নিয়মে আজকের যে গণতান্ত্রিক পৃথিবী, আজকের যে একটা ডিপ স্টেটে তো পুরো কথা বলবে না, তার উপরে অনেক বেশি শক্তি ধরে জনগণ। কোথাও কি একটা রেজিস্ট্যান্সের কোনো রকম সম্ভাবনা বা কোনো রকম রাজনৈতিক এই উত্থানের কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে? বিএনপি কি পারবে এই জায়গা থেকে দাঁড়িয়ে, বা আওয়ামী লীগের যারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা রয়েছে তারা কি বিএনপির সাথে গিয়ে হয়ে এটাকে আটকাতে পারবে? এরকম একটা সম্ভাবনা কি তৈরি হবে? দেখুন সুজিতদা, আমরা আগের দিনও যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, একটা বিষয় আমি বলেছিলাম যে একমাত্র যদি বাংলাদেশকে এখান থেকে কেউ বার করে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের সিভিল সোসাইটি। এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন যে এরকম যে আমরা হয়তো খুব ইজিলি শেখ হাসিনাকে দায়ী করে দিতে পারি, খালেদা জিয়াকে দায়ী করে দিতে পারি, কিন্তু বাংলাদেশের যেই মানে তাদের যে পলিটিক্যাল কনটেক্সটটা সেটা আপনাকে বুঝতে হবে। সেখানে কোনোদিনও গণতান্ত্রিক যে পরিবেশ সেটা কিন্তু ছিল না। তাহলে গণতন্ত্র কিন্তু শুধু হচ্ছে একটা ফর্ম অফ গভর্নমেন্ট শুধু নয়, এটা হচ্ছে একটা মানসিকতা, যেটা কিন্তু প্রসেস আর কি, যেটা কিন্তু ভারতবর্ষে আমরা দেখেছি যে প্রসেসটা আমরা দেখুন ফলো করে এসেছি 47 থেকে। সেই কারণে এখানে ইমার্জেন্সির একটা সময় বাদ দিয়ে নাহলে আমাদের কিন্তু স্মুথলি আমরা গণতন্ত্রকে এখানে আমরা কিন্তু রান করতে পেরেছি। কিন্তু বাংলাদেশের মতো দেশে বা পাকিস্তানের মতো দেশে আমরা যদি দেখি সেই পরিবেশ কখনো ছিল না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, যখনই একটা দেশের মধ্যে আমরা দেখতে পাবো যে সেখানে মানে যেগুলো যেটা যে সেখানে ইসলামিক ফোর্সেস আর কি রয়েছে এবং সেখানে হচ্ছে ইসলাম রিলিজিয়ানের মানুষেরা আর কি বেশি সংখ্যায় রয়েছে, তারা মেজরিটি হিসেবে রয়েছে, সেখানে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুব শক্ত ব্যাপার। তার কারণ হচ্ছে ইসলামের যে তাদের যে মাইন্ডসেট যেটা যে এই মানুষগুলো, সেটা হচ্ছে কি তারা মনে করে তাদের ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ। সেখানে আপনার এই যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের কোনো দাম নেই। সেখানে তারা সেকুলারিজমকে তারা সেকুলারিজমে বিশ্বাসী নয়। তো ইসলামিক মাইন্ডসেটের মেইন সেই মাইন্ডসেটটাকে হচ্ছে তাওহীদ মানে সাবমিশন। এক লাইনে চলো, সেখান থেকে যদি না মানুষ বেরিয়ে আসে, আপনি ধরুন এই যে ডিপ স্টেটের কথা বলছেন, আজকে দেখুন যে ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করেছিল, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা সাকসেসফুল হয়েছিল কেন? তার কারণ হচ্ছে এইখানে কিন্তু এই যে পোলারাইজেশনের যে দিকটা আমরা যদি দেখি, সেটা কিন্তু আগে থেকে এই সমাজের মধ্যে ছিল। সেই কারণেই তারা কিন্তু সেই পলিসিটাকে অ্যাপ্লাই করে সাকসেসফুল হতে পেরেছিল। কিন্তু আপনার এই সেম ওয়েতে আমরা যদি দেখি আজকে বাংলাদেশেও কিন্তু যেহেতু সেই পরিবেশটা রয়েছে, বারবার ডিপ স্টেটও সেখানে কিন্তু সাকসেসফুল হতে পারছে বা তারা ইনফ্লুয়েন্সিয়াল রোলটা প্লে করতে পারছে। কই আজকে ভারতবর্ষের মতো দেশে তো ডিপ স্টেট তো কোনো ইনফ্লুয়েন্সিয়াল রোল আপনারা প্লে করতে পারেনি। কারণ রেজিম চেঞ্জ সেই অর্থে সাউথ আমেরিকাতে পারেনি ঠিক করে করতে, ভেনেজুয়েলা, কলম্বিয়া ছোট ছোট দেশে পারেনি। আমরা যদি দক্ষিণ এশিয়াতে যদি দেখি, দক্ষিণ এশিয়াতে দেখি। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা হচ্ছে, নাহিদ ইসলাম আমি দেখলাম বাংলাদেশেরই, আজকে আমি একটা খবরের পেপারে পড়ছিলাম যে তিনি বলেছেন ইনক্লুসিভ পলিটিক্সের কথা। তাসনিম যারা একজন সিনিয়র, উনি হচ্ছেন সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি এনসিপির, এখন তিনি বলছেন যে আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ হচ্ছে আর মারা যাবে না, বা মানুষকে হঠাৎ করে, যেটা শেখ হাসিনার সময় আমরা দেখতাম যে হঠাৎ করে তারা ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, মানে অফিস থেকে হয়তো ফিরছে যারা মানে অপোজিশনে রয়েছে আর কি, তাদেরকে হয়তো তুলে নিয়ে চলে গেল, এরকম নানান রকম ঘটনা ঘটতো, যে এরকম বাংলাদেশে আর ঘটবে না। কিন্তু তিনি যে এই কথাটা যে বলছে, এগুলো আর কি না মানুষকে একটা স্বপ্ন দেখানো হচ্ছে, একটা মিথ্যে স্বপ্ন। আপনাকে আগে উল্টো দিকে আপনি হচ্ছেন কি করছে, তারা হচ্ছে বিভিন্ন যারা টেররিস্ট আছে সেই টেররিস্টদেরকে মানে সমাজে ছেড়ে দিচ্ছে, এবং ছেড়ে দেওয়ার পরে তারা যদি এটা এক্সপেক্ট করে যে সেখানে কোনো রকমভাবে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে না, সেখানে টেররিজমের অ্যাক্টিভিটি হবে না, তাহলে তো মানে এটা আর কি মানে তাদের কল্পনা ছাড়া আর কিছু নয়। এবং কেন এই প্রশ্নটা তো মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন তার এই ইন্টারিম গভর্নমেন্ট, ইলেকশন হচ্ছে আজকে প্রায় 1 বছর হতে চললো, তারা কেন ইলেকশন করতে পারলো না? এবং তিনি আপনি একটা কথা বারবার বলছিলেন যে উনি বলছেন যে একটা মাত্র দল হচ্ছে, তারা হচ্ছে ইলেকশন চাইছে, কিন্তু আপনি দেখুন কিছুদিন আগে বাংলাদেশের আর্মিও তো ইলেকশন চেয়েছে। তাহলে এবং সবথেকে বড় কথা, এবং এটা নিয়ে অনেকের গোসা হচ্ছে কেন আর্মি রাজনীতির মধ্যে পেনিট্রেট করছে। একটা জিনিস বলি শুধু, সেটা হচ্ছে বাংলাদেশের আর্মি এবং আমি যদি এই গভর্নমেন্টকে আমি একটা দিকে রেখে দিই, ঠিক আছে, সব থেকে যারা এখানে মেন ফোর্স সেটা হচ্ছে কিন্তু দেশের জনগণ। দেশের জনগণ হচ্ছে কি বলে
ইলেকশন চাইছে, তারা বলছে যে আমরা আমাদের, এবং আপনি দেখুন যে এই যে তারা যেভাবে আর কি যে পোর্টফোলিওগুলো যে দিয়ে রেখেছে, একজন ব্যক্তি দেখবেন তিনি হয়তো মিনিস্ট্রি মানে তিনি এগ্রিকালচারাল ডিপার্টমেন্টও সামলাচ্ছেন, আবার তিনি হচ্ছেন তার পাশাপাশি হচ্ছে হোম অ্যাফেয়ার্সও সামলাচ্ছে, এবং সেখানে মানুষ তো তার কাছ থেকে যখন মানে এগুলো গুরুত্বপূর্ণ খুব দপ্তর, এবং সেখানে কিন্তু মানুষ সেই সার্ভিসগুলো পাচ্ছে না। তাহলে মানুষের সেখানে তারা যদি গভর্নমেন্টের কাছ থেকে, তো মানুষের এক্সপেক্টেশনটা কি যে বেসিক সার্ভিসগুলো যাতে পায়, সেটা তো তারা পাচ্ছে না। আজকে গার্মেন্ট সেক্টর বাংলাদেশে হচ্ছে কি বলে সেকেন্ড ছিল ওয়ার্ল্ডে এক্সপোর্ট, প্রায় 15 লক্ষের মতো ট্যাক্সেশন কোথায় পাঠিয়ে দিয়েছে ট্যাক্সেশন। আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের যে লেটেস্ট যে রিপোর্ট বেরিয়েছে সাউথ এশিয়ার যে ডেভেলপমেন্ট রিপোর্ট, সেখানে যদি দেখেন ট্যাক্সেশনের অবস্থাও খুব খারাপ। সেখানে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, বাংলাদেশে ইনফ্লেশন এখন গ্লোবাল ইনফ্লেশন আমরা যদি দেখি 5.8%, সেখানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি 9.17%, এবং আরবান এরিয়াতে হচ্ছে 9.59%। এই ডেটা কে দিচ্ছে? বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আমি আরো এটার আরেকটু বিস্তারিতভাবে আরো মানে দেব, তবে একটা কথা তুমি বললে না যে স্বপ্ন দেখাচ্ছে নাহিদ ইসলাম বা তাসলিম, দেখো গুম করা বা ইয়ের থেকে লোকটাকে যদি বাঁচিয়ে রাখা যায় এবং ইউনুস কায়দায় যদি তাকে টাকা পয়সা বা ইন্টারেস্ট, যেরকম উনি প্রচুর ইন্টারেস্ট দিতেন না ওই মহিলাদের, কোনো মহিলা ইউনুসের ওই ইয়ে থেকে কোনোদিন বেরোতে পারবে। উনি তো বেসিক্যালি ব্যবসায়ী, তো সুতরাং উনি মানে ইন্টারেস্টের উপর ব্যবসা, মানে ব্যাংকিং বিজনেসে, মানে মানে সবচেয়ে ইয়ে ফর্ম অফ যে বিজনেসে তিনি রয়েছেন ব্যাংকিং এ, এবং তাহলে এই লোকগুলো তো ভবিষ্যতে কেন চাঁদাবাজিতে এবং তোলাবাজিতে এনসিপি একেবারে 9 মাসে রেকর্ড ব্রেক করে ফেলেছে। অনেকেই বলছে বাংলাদেশে তো চাঁদাবাজি তো বেড়ে গেছে, সেটা তো দেখাই যাচ্ছে বিভিন্ন যেরকম সূত্র মারফত। তবে অনেকেই নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, অনেকে কানেক্ট করছেন, আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার খুলে দিচ্ছি আপনাদের জন্য। মতামত অবশ্যই দেবেন, সংক্ষেপে মতামত দেবেন। যারা দেখছেন আপনারা কমেন্ট করুন, কেননা আমরা যেগুলো অনুমান করছি, আমরা বিশ্ব মনে করি এটি গ্লোবাল বিশ্ব এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, ফলে বাংলাদেশের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাবরই বাংলাদেশ গুরুত্ব পায়, তার আগেও পেয়েছে। 65 যুদ্ধের সময় আইয়ুব খানের পেছনে এই জামাতি ফোর্স যেভাবে দিয়েছিল বাংলাদেশের, সে কি উৎসাহ। সোহরাওয়ার্দীর প্রসঙ্গ এসছে, সোহরাওয়ার্দী তিনি করেছেন জিন্নার কথা, জিন্নার যে ওয়েস্টার্নাইজড লাইফস্টাইল, তিনি দ্বিজাতি তত্ত্বের প্রবর্তন করছেন, আবার বাড়িতে হয়তো তার স্ত্রী তাকে বলছেন এটা কি বলছো তুমি, সারা জীবন কংগ্রেস করে দ্বিজাতি তত্ত্ব। তার একটা ডাইলেমা ছিল, এগিয়ে এলেন একে ফজলুল হক, সোহরাওয়ার্দী এরা। ফলে বাংলাদেশের অতীত ইতিহাসের মধ্যে এগুলো রয়েছে, কিন্তু নয়া ইতিহাস করতে গেলে ইতিহাসের এই মন্থন করে নতুন বাংলাদেশ কি তারা ঘুরে দাঁড়াতে পারবে, না একটা ইসলামিক বাংলাদেশ, যা প্রকারান্তরে যেটা দেবাশিস চৌধুরী বারবার বলার চেষ্টা করছে, তা আদপে হয়তো শেষ জায়গায় গিয়ে আটকে যেতে পারে। কি সম্ভাবনা, এই নিয়ে জবরদস্ত একটা কিন্তু পর্যালোচনা চলছে। গৌতম দত্তের কাছ থেকেই আমি জানতে চাইবো কি হতে চলেছে। দেখুন, আমি আপনাদের প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে আলিপুরদুয়ারে দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন, এবং ঠিক আলিপুরদুয়ার থেকে 60 কিলোমিটার দূরত্বে দুটো দেশ অবস্থিত, অর্থাৎ আলিপুরদুয়ার থেকে দক্ষিণে 7 কিলোমিটার দূরে বাংলাদেশ অবস্থিত, 60 কিলোমিটার দূরে ভুটানের মতো একটি দেশ অবস্থিত। ফলে আলিপুরদুয়ারকে অনেক কারণের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন, এটা কিন্তু বাস্তব। এবং যে কথাগুলোকে বলেছেন, সিন্দুরের কথা বলতে কি তিনি কিন্তু ভারতকে বাংলাদেশকে যা বলার বলে দিন। এবার বিষয়টা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশ কিন্তু আজকে পর্যন্ত ইউনূস কেন নির্বাচনকে পিছিয়ে দিচ্ছেন, বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত যতটুকু সখ্যতা করেছে আওয়ামী লীগের সঙ্গে, যতটুকু সখ্যতা করেছে বিএনপির সঙ্গে, ফলে এখনো ইউনূস, যাকে মানুষ এখন ভাবতে শুরু করেছে যে তিনি ফেরেশতা না শয়তান, অর্থাৎ তিনি এখন ভেবে উঠতে পারছেন না তিনি কি করবেন। ফলে এরকম একটা পরিস্থিতিতে তিনি সাধারণ মানুষের কাছে, এই 18 থেকে 20 কোটি মানুষের কাছে গিয়ে তিনি কানে কানে গিয়ে বলছেন যে আমি সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দেবো, আমি চট্টগ্রাম দিয়ে দেবো, আমি বন্দরটা দিয়ে দেবো। আর
টিভির সামনে তিনি বোকা বোকা ভাবে বলছেন আমি মানুষকে গণতন্ত্র দিব, আমি মানুষকে ধর্মনিরপেক্ষতা দিব, আমি মানুষকে পৃথিবীর সবচেয়ে বড় নির্বাচন সুন্দরভাবে প্রক্রিয়া হতে দিব, এই যে দ্বিচারিতা তিনি করে যাচ্ছেন। আমি আপনাদের বলি, যারা আজকের প্যানেলে বসছেন তারা তো নিশ্চয়ই বলেছেন এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বলেছে। আজকে মানবিক করিডোরকে কেন্দ্র করে যে বিষয়টা বাংলাদেশের মধ্যে একটা ঐক্যবদ্ধের রূপ নিয়েছে, কেন নিয়েছে সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসকে দেখলে পরে আমরা বুঝতে পারি। কারণ এই মানবিক করিডোরের কাহিনীটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের চলে যেতে হবে 1945 খ্রিস্টাব্দে, যখন আমরা হোয়াইট বাসের কথা জানি, যেখানে মানবিক করিডোরের কথা বলে যেখানে অগণিত মানুষকে মেরে ফেলেছিল জার্মান। আমরা 1991 সালে জানি যে ইরাক কুয়েতের মধ্যে সেই মানবিক করিডোরের কথা বলতে গিয়ে অজস্র মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা মানবিক করিডোরের কথা জানি 1993 সালে যখন জাতিসংঘ নিজে উদ্যোগ নিয়ে 6-7 এর জন্ম দিয়েছিল, তার কি বিপর্যয় হয়েছিল আমরা মানবিক করিডোরে জানি। এবং 1995 সালে আমরা জানি যে এই সেনাবাহিনী কিভাবে অত্যাচার করে 8 থেকে 10,000 নিরস্ত্র মানুষকে মেরে ফেলেছিল। কিংবা আজকের আধুনা পাকিস্তান, যেখানে সার্বিয়াতে হয়েছিল, সার্বিয়াতে, হ্যাঁ, এবং সিরিয়ার আমরা ইতিহাস জানি, সিরিয়ার যুদ্ধে হাজারো নিরপরাধ মানুষকে যখন তাদের প্যারেডে খুলে দিয়েছিল, কোথায় খুলে দিয়েছিল? তুরস্কের মাটিতে খুলে দিয়েছিল। প্রায় 30 লক্ষ এই সিরিয়ার মানুষরা যখন যায় তাদের আর্থ সামাজিক অবস্থা ভেঙে পড়েছিল। আমরা একইভাবে দেখেছি লেবাননের মাটিতে। আমি একটু সংক্ষেপে ইতিহাসের আমি জানি রাষ্ট্রপুঞ্জে অনেকেই যে অনেকগুলো জায়গায় সোজা কথা আপনি যেটা বলতে চাইছেন মানবিক করিডোরের নামে যেটা করা, এটা একটা মানব জাতির প্রতি তথ্য বলছে, আমরা বলছি না, এথনিক ক্লিনজিং হয়েছে, সবচেয়ে বড় প্রতারণা হয়েছে। এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে একটা জায়গায় কিন্তু অবহিত, এক জায়গায় আসার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু সেটাকে কেন্দ্র করে কিন্তু জাতীয় ঐক্যবদ্ধতাটা গড়ে উঠতে চলেছে। এটা কিন্তু ইউনুস গ্যাংয়ের কিন্তু এই মুহূর্তে অত্যন্ত দুর্ভাগ্য। আর সবচেয়ে অবাক লাগছে, আমি আজকে সকালবেলায় বসে বসে আমি নিজের মতো করে ভাবছিলাম যে মানুষটি এত জনপ্রিয়তা নিয়ে এসেছিল, সে নিজেকে অনায়াসেই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারত। যে মানুষটা নিজেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নায়ক হিসেবে চিহ্নিত করতে পারত, যে মানুষটা বিপ্লবী সরকার গঠনের দিকে এগিয়ে যেতে পারত, ডানপন্থী, মধ্যপন্থা এবং বামপন্থীদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারত, অথচ তার কোনোটাই তিনি করলেন না। তিনি কি করলেন? তিনি করলেন জনগণকে একটা আতঙ্কিত করে তুললেন, জনগণের আর অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিলেন। তিনি বিএনপির ক্ষেত্রে -2 পদ্ধতি প্রচলন করে দিলেন। সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি সন্দেহ প্রকাশে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করবো, সরিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করলেন। একটা ঘরের 4টি খুঁটি, একটি ঘরের 4টি খুঁটির মধ্যে 3টে খুঁটিকে বাদ দিয়ে তিনি জামাতকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবলেন। এটা তার জাতীয় দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষের জাতীয় দুর্ভাগ্য নিঃসন্দেহে। এবং হচ্ছে একদিকে আপনি জাতীয় ঐক্যের কথা যেটা বললেন, এই ডক্টর ইউনূসের আরেকটা বড় অবদান, মানে অনেক রাজনৈতিক দল, ছাত্র দল, বিএনপি, তারা মিলে জুলাই অগাস্টে করলেন, আর বিদেশের একটা মাটিতে মঞ্চে গিয়ে বলছেন মাহফুজ আলম হচ্ছে মাস্টার মাইন্ড। সেদিনই কিন্তু অনৈক্যের বীজটাও তিনি পুঁতে দিলেন, মানে এই দ্বিধা বিভক্ত হলো, ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, এবং সেখান থেকে তিনি গিয়ে একটা নির্দিষ্ট সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, একটা কিংস পার্টি তৈরি করে দিলেন। আর যারা হচ্ছে যাদের রাজনৈতিক অভিজ্ঞতা মানে না চাইতে এত কিছু পেয়ে যাবার বিষময় ফলতে শুরু করেছে এবং ভুগতে হচ্ছে বাংলাদেশবাসীকে। সহজভাবে অন্তত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এটুকু অন্তত বলা যায়। আমি দেবাশিস বাবুর কাছে আসছি, একটা ফোন আছেন বিধাননগর সল্টলেক থেকে, ললিত মোহন দাস। হ্যাঁ বলুন মিস্টার দাস। আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ দেবাশিস চৌধুরী।
দেখুন এখানে ভাই যেরকম বললো, ছোট ভাই তার গৌতমদা বললো, একদম সিভিল সোসাইটির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সিভিল সোসাইটি যে ফাংশন করবে, আপনি যে শাহবাগ থেকে যে আলোচনা শুরু করলেন, না ভাই যেটা বললো সিভিল সোসাইটি, জনগণ, সেই জায়গাগুলো, সেই স্পেসগুলো, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল, একাডেমিক, ফ্রিডম অফ স্পিচ, একটা জায়গা দিতে হবে তো। সেই জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত হয়। কে সংকুচিত করে? যারা রেজিম চেঞ্জের কথাগুলো ভাবতে থাকে, ডিপ স্টেট, তারা বসে বসে জায়গাগুলোকে সংকুচিত করে। সাদ্দাম হোসেন মাস মার্ডারার ছিল, কোনো নিঃসন্দেহে। ইয়েজিদিদের করেছে, কুর্দদের করেছে, নর্থ ইরাকে করেছে, ইরানের সাথে যুদ্ধ করেছে, 10 বছর ইরান ইরাক যুদ্ধ করেছে। সাদ্দাম হোসেন সব কিছু ছিল। কিন্তু সাদ্দাম হোসেনের সময় যে পলিটিক্যাল স্পেসটা বিভিন্ন লোকেরা পেত, শিয়ারা পেত। ইরাক ইজ সারপ্রাইজিংলি, ইরাক ইজ অলমোস্ট 50% শিয়া। আমরা মনে করি পুরো সুন্নি কান্ট্রি, নো, ইরাক ইজ 50% শিয়া, 50% সুন্নি। তো শিয়াদের উপরে সেরকম আক্রমণ কি ছিল সাদ্দাম হোসেনের সময়? ইরান ইরাকের যুদ্ধের সময় বা কি ছিল? ইরানে তো 80% শিয়া, ইরান তো প্রায় 90% শিয়া। ইরানের সঙ্গে যখন যুদ্ধ করেছিল সাদ্দাম হোসেন, তখন ওর দেশে কি শিয়াদের পারসিকিউশন হয়েছিল? হয়নি। কিছু কিছু পলিটিক্যাল স্পেস দিতে হবে আপনাকে। মোহাম্মদ ইউনূস যদি পুরো পলিটিক্যাল স্পেসটাকে নষ্ট করে দেয়, আজকে চিন্ময় প্রভু জেলে রয়েছে, ওনার মানে বেল হয়েও বেল হচ্ছে না, ওনার পক্ষে উকিল দাঁড়াতে পারছে না। হিন্দুদের কথা তো ছেড়েই দিন, বাংলাদেশে ওদের যে কি অবস্থা হয়েছে, 3rd গ্রেড সিটিজেন না 10th গ্রেড সিটিজেন, ভগবানই জানে ওরা কোন পশুর মতন বেঁচে আছে ওখানে। কোনো সিটিজেনই ওরা নেই, কোনো অধিকারই নেই ওদের। তো স্পেস যদি না দেয়, যদি পলিটিক্যাল স্পেস, ফ্রিডম অফ স্পিচ যদি না থাকে, তো এমত অবস্থায় কাউকে তো ওখানে ইন্টারভিউ করতে হবে বাইরে থেকে। শেখ হাসিনা তো ভারতবর্ষে আছেন, উনি তো রোজই টুইট করছেন, ওনার তো আমি টুইটগুলো ফলো করি। ওনার যে লোকেরা যে পদক্ষেপ, কষ্ট বলার কথাগুলো বলার চেষ্টা করছে, সেগুলো আমরা ফলো করি তো। এবং শেখ হাসিনা যাই ব্যবস্থা হোক না কেন, আজকে শেখ হাসিনা একটা পিলার, ইউনুসের সামনে দাঁড়ানোর মতন একটা পিলার একমাত্র শেখ হাসিনা বাকি আছে। যে ভালো হোক মন্দ হোক যাই হোক, তার তো ক্যানাডাতে, আমেরিকাতে যেরকম ডিপ স্টেট যদি ইউনুসকে প্রমোট করে, তো শেখ হাসিনার ফলোয়ার তো ভুরি ভুরি ফলোয়ার আছে কানাডাতে, আমেরিকাতে। শেখ হাসিনার ফলোয়ার কি কম আছে? ইউরোপে কম আছে, ইংল্যান্ডে কম আছে? বাংলাদেশের ডায়াসপোরা কি কম? বাংলাদেশের ডায়াসপোরা প্রচন্ড, ভারতের পরে মধ্যে বাংলাদেশের ডায়াসপোরা গোটা ইউরোপ আর গোটা আমেরিকা, ইউএসএ আর ক্যানাডাতে। তো এদের তো কোনো একটা জায়গায় সবাইকে আসতে হবে, তো কাউকে তো সেই রোলটা প্লে করতে হবে। হ্যাঁ, আজকে ভারত পাকিস্তানকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, কিন্তু এ তো 2 মাস আগে তো ব্যস্ত ছিল না। অগস্ট থেকে এই পেহেলগাম অবধি ভারতবর্ষ কি স্টেপ নিয়েছে, কি স্টেপ বলতে বাধ্য হচ্ছি আমি। কাউকে তো একটা রোল নিতে হবে। চায়না নেবে না এখানে রোল, রাশিয়া ইউক্রেনে ব্যস্ত, আমেরিকা তো ডিপ স্টেট এইসব কাণ্ড কারখানা করছে। আর ট্রাম্প তো বলেই দিল, নরেন্দ্র মোদীকে আমাদের প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে, মোদীজি যা স্টেপ নেবে সেটাই লাস্ট কথা। বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছিল ট্রাম্পের সাথে, তাহলে তো সবার সামনে মানে পাবলিক ফোরামে ট্রাম্প বলে দিল he will take the decision, he will take the call. আরেকটা বড় বিষয় দাদা, আরেকটা বড় বিষয় আমি আপনাদের বলি। আজকে যে অবস্থায় পাকিস্তান গেছে, অর্থাৎ ওদের জাতীয় ঐক্যটাই বিনষ্ট হয়ে গেছে। একমাত্র পাঞ্জাব প্রদেশ বাদ দিলে পরে বাকি সব প্রদেশগুলো যেমন জাতীয় ঐক্যটা নেই, একইভাবে কিন্তু বাংলাদেশেও কিন্তু জাতীয় ঐক্যটা নষ্ট হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম, যেখানে আমি 3টে জেলার কথা বলছি, খাগড়াবাড়ি এবং রাঙ্গামাটি এবং বান্দরবান, এই জায়গাগুলোতে কোনো জাতীয় ঐক্য বলেই নেই। এবং রংপুরেও একই অবস্থা, জাতীয় ঐক্য নেই। ফলে বাংলাদেশের মধ্যে কিন্তু জাতীয় ঐক্য জিনিসটা হওয়ার একটা ভয়ঙ্কর চেহারা নিচ্ছে দাদা। ফলে এটা বাংলাদেশের বিরাট ক্ষতি করছে। মানে হয়তো রংপুর বা বিভিন্ন জায়গায় হয়তো ঈদের পর একটা অন্যরকম রাজনৈতিক, কেন এই একটা মানে একমাত্র গৃহযুদ্ধ বা এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে, এই আগ্নেয়গিরির উপর যে বসে এরকম যে রাজনীতি, তাকে পাল্টা বিকল্প একটা রাজনীতি, গণরাজনীতি যেটাকে বলে, এই ধরনের যখন চলে, বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম এরকম ফ্রন্ট তৈরি হয়েছে। যতই রাজনৈতিক সংঘর্ষ নানা কিছু হোক, আওয়ামী লীগ, বিএনপি এক ঐতিহাসিক মুহূর্তেও তারা একসাথে এগোতে পেরেছে। অনেক প্ররোচনা ছিল, বিএনপি স্বৈরাচার বললেও কোথাও কিন্তু কখনো নিষিদ্ধ করার কথা কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে বা জোরালো কণ্ঠে যেমন আসেনি আওয়ামী লীগের বিরুদ্ধে, ঠিক তেমনিভাবে তাদের কাছে একটা বড় এবং সত্যিকারের একটা যে দায়ের কথা বললো, যে বিএনপিকে অনেক দুর্বল করে দিয়েছিলেন শেখ হাসিনা,
এবং জামাতকে এবং হচ্ছে হেফাজত ইসলামকে তুষ্ট করার অভিযোগ বা তোষণ করার অভিযোগ তার বিরুদ্ধেও ছিল। শেষের দিকে তাই ছিল, শেষের দিকে তাই একটা সময় ধরে। আমি আসছি আমাদের সঙ্গে নবদ্বীপ থেকে গোরাচাঁদ মন্ডল আছেন। হ্যাঁ বলুন গোরাচাঁদ বাবু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আমার বক্তব্য হলো 71 সালে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার সময় আমি দেখেছি যে আমেরিকা এবং চীন এই স্বাধীনতার বিরোধী ছিল। এমনকি সব দেশ স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আমেরিকা এবং চীন তখনও স্বীকৃতি দেয়নি। একবার সর্বশেষ তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এখন বর্তমান যা পরিস্থিতি, এতে বোঝা যায় যে আমেরিকা এবং চীন এরা দুটি দেশ এই এখন ওই বাংলাদেশের বর্তমানে যে ইউনুস আছে, ইউনুসকে সহযোগিতা করছে এবং এখন একমাত্র পারবে আমাদের ভারতবর্ষ ইচ্ছা করলে এদেরকে সোজা করতে পারবে। এটা আমাদের ঘরের সমস্যা ভাবতে হবে আমাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার। আর কেন নয়, বাংলাদেশের বিভিন্ন এরকম শক্তি, ভারত আগ্রাসী, ভারত আমাদের ব্যাপারে করছে এই সমস্ত বলে তারা করছে। কোথাও একটা জায়গায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনেক প্রত্যাশা, ভারতের উপর অনেকের প্রত্যাশা রয়েছে। আর যখন আমেরিকার যিনি এখন ক্ষমতা অধিষ্ঠিত, তিনি বলে দিয়েছেন ভারত এই বিষয়টা দেখবে, অসুবিধা কোথায়? না এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে সুজিতদা, সেটা হচ্ছে যে আমরা হয়তো এগুলো মানে আইডিয়ালিস্টিক্যালি বলে ফেলছি যে বা আমাদের ইমোশন কাজ করছে এখানে, যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের একটা কালচারাল লিংকেজ আছে। কিন্তু এখানে না, আইডিয়ালিস্টিক পুরোটা বলা যাবে না। এখানে আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে, ভারত কিন্তু হচ্ছে মানে একটা রেসপন্সিবল আর কি প্লেয়ার ইন্টারন্যাশনাল পলিটিক্সে। আমরা যদি দেখি, আমরা এখানে ধরুন স্টুডিওতে বসে বা আমাদের যারা দর্শকরা আছেন, আমরা যতটা সহজে বলতে পারছি যে ভারত কেন অ্যাটাক করছে না বাংলাদেশকে বা তাকে কেন শাস্তি দিচ্ছে না, হ্যাঁ, এগুলো কিন্তু মানে গভর্নমেন্টের লেভেলে আমরা যদি দেখি এই স্টেপগুলো নেওয়া কিন্তু অতটা সহজ নয়। এখানে একটা ভারতের ইন্টারন্যাশনাল ইমেজের ব্যাপার রয়েছে এবং আমাদের এখন আমরা যে শক্তিশালী, আমরা সামরিক দিক থেকে যদি দেখি, অর্থনৈতিক দিক থেকে দেখি, আমরা যে একটা শক্তিশালী দেশ সেই নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা চাইলে বাংলাদেশে অ্যাকশন করতেই পারি, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে এটা এটাও হচ্ছে ভাববার বিষয় যে ওয়েদার ইট ইজ দ্য রাইট টাইম টু ডু দ্যাট অ্যাকশন অর নট। আমাদেরকে সেই টাইমটা অবধি ওয়েট করতে হবে। দেখুন 71-এ আমরা ইন্টারভেন করেছিলাম কখন, যখন সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম যে মাইগ্রেট করে অনেক মানুষ এখানে চলে আসছে এবং সেখানে সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে। বাট এই মুহূর্তে যদি আমরা দেখি ওই সিচুয়েশন কিন্তু তৈরি হয়। এবং একটা জিনিস আমি শুধু বলি, আজকে আমি একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে 41 জন বর্ডারে আপনার হচ্ছে পেরিয়ে তারা হচ্ছে ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করছিল এবং আমাদের বিএসএফ যথারীতি তাদেরকে আটকে বাংলাদেশে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং ওই যে বাংলাদেশের মিলিটারি যারা নিচু স্তরে যারা রয়েছে, সেই তাদের মধ্যে থেকে তারা একটা পারসেপশন তৈরি করার প্রথমে চেষ্টা করলো যে এই লোকগুলো নাকি হচ্ছে নর্থ বেঙ্গলের লোক, তাকে নাকি ভারতের সেনাবাহিনী বাংলাদেশে নাকি ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের যারা সিনিয়র যারা অফিসাররা আছেন তারা স্বীকার করেছেন যে তারা বাংলাদেশ থেকেই হচ্ছে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। মানে জাহাঙ্গীর আলম চৌধুরী বলছে প্রপার চ্যানেলে পাঠাতে। হ্যাঁ, এইবারে মানে সেইখানে গিয়ে দাঁড়িয়ে যে এখন যদি মানে এই যে তারা কেন চলে আসতে চাইছে, তার একটা বড় কারণই হচ্ছে যে বাংলাদেশে যে ইনসিকিউরিটি যেটা তৈরি হয়েছে, মানুষের জীবনে একটা প্রচন্ড পরিমাণে ইনসিকিউরিটি তৈরি হয়েছে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটা যদি আমরা সামাজিক ক্ষেত্রে দেখি, সব দিক থেকে। এবং আরেকটা জিনিস আমি বলি যে হিন্দুদের কথা যেটা বলছিলেন, আমি সবাইকে বলবো আমাদের দর্শকদেরকেও যে যদি তারা পারেন আর কি, আমরা তো অনেকে এই থিসিসটা অনেকে মানতে চায় না যে সেখানে এথনিক ক্লিনজিং হিন্দুদের হয়েছে বলে, বিশেষ করে বাংলাদেশের এরা আর কি যারা স্কলাররা আছে তারা এটা প্রমোট করেন। আপনারা একজন আমেরিকান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রিচার্ড বেনকিন, তিনি একটা বই লিখেছেন এই এথনিক ক্লিনজিং এর উপরে ভারতের হিন্দুদের, সেই বইটা পড়ুন। পড়লে আপনারা এইটার যে নিউট্রালি একেবারে তিনি কিন্তু অ্যানালাইসিস করেছেন। তিনি কিন্তু ভারতীয় নন, তিনি বাংলাদেশীও নন, তিনি একজন আমেরিকান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং সেখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে এবং সেখানে এই যে আওয়ামী লীগ বা বিএনপি যেই থাকুক, কয়েনের কিন্তু এপিট ওপিট, এটা হচ্ছে বুঝতে হবে। এখানে একটা জিনিস বলার যে আমাদের টাইমিংটা সত্যি খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটা জিনিস জানতে হবে যে শেখ হাসিনা তাকে যেরকম 1971-এর আগে মুজিবুর রহমানকে অ্যাজ আ প্রক্সি
ভারত কূটনীতিক ডিপ্লোম্যাটিক স্টেপ ভারত নিতেই পারে এখন চাইলে। শেখ হাসিনাকে প্রক্সি করে তাকে সামনে রেখে তার নেতৃত্বে পুরো ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি করা, তাকে ইউএনওতে নিয়ে যাওয়া, ইন্ডিয়া নিয়ে যাক শেখ হাসিনাকে ইউএনওতে, এবং একটা জায়গা করে দিন যে আপনি বলুন বাংলাদেশের বিষয়ে। কারণ উনি রোজই টুইট করছেন যে বাংলাদেশ টেরোরিস্ট স্টেট হয়ে গেছে, টেরোরিস্টদের আন্ডারে চলে গেছে, সেটা শেখ হাসিনা বলুক। এবং ডায়াসপোরাতে যে ওনার ফলোয়াররা আছে কানাডা, ইউএসএ, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়নে ওনার যে ফলোয়ার, তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিক ইন্ডিয়া। যেরকম মুজিবুরের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল, মুজিবুর তো জেলে ছিল, পাকিস্তানের জেলে, তারপর ওর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল ইন্দিরা গান্ধী, একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি করলো, করে তারপরে মিলিটারি অ্যাকশন করলো। কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে যে ইউএনও নিশ্চয়ই আমি দেখা যাক ঈদের পর পরিস্থিতির কতটা উল্লেখযোগ্য পরিবর্তন। ঠিক কথাই বলছে যে ডায়াসপোরাটা রয়েছে বাংলাদেশে, আওয়ামী লীগের সারা পৃথিবীতে তাদের অ্যাক্টিভিজম অনেক বেশি। অনেকেই বলেন তারা হাত গুটিয়ে বসে আছেন এবং অঙ্ক কষছেন যে ভারত সব কিছু করে দেবে। না, নিজেদের লড়াই নিজেদেরও একটা করার প্রশ্ন থাকে। একটা জাতির কাছে এটা একটা বিরাট একটা যখন মানে একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, গণতন্ত্রের প্রশ্নে একটা যখন প্রশ্ন রয়েছে, আস্তে আস্তে গোটা বিশ্বের মানুষ এই বিষয়ে এখন বলছেন। অনেক মানবাধিকার কর্মীরাও তাদের হচ্ছে যে শুধুমাত্র যে একপাক্ষিক একদেশদর্শী ন্যারেটিভ দিয়ে যে বাংলাদেশের বিষয়কে ভুলিয়ে রাখা যাবে না বা এটাকে সম্ভব নয়, এটা কিন্তু ধীরে ধীরে ক্রমশই কিন্তু অনেকটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। ধন্যবাদ দেবাশিস চৌধুরী অধ্যাপক, আপনাকে দেবতনু মাঝি অধ্যাপক, আপনাকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এবং গৌতম দত্ত রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।